বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সুস্থ আছি, নিরাপদে আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর স্টেপস গুলো নিয়ে, অবজেক্টিভস গুলো নিয়ে, তারপরে মেরিটস গুলো নিয়ে, কিভাবে কৌশলগত পরিকল্পনা কোম্পানির অবজেক্টিভ বাস্তবায়নে সহায়তা করে। সার্বিক এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আমার সেশনটি সাজিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা আমাদের সেশন ডিটেলস আলোচনায় চলে যাই। Strategic planning is the process of deciding on the objectives of the organization, on the changes in those objectives, on the resources used to attain those objectives, and on the policies that are to govern the acquisition, used, and disposition of those resources. কৌশলগত পরিকল্পনার যে ডিফিনিশনটা এখানে দেওয়া হয়েছে, যে কৌশলগত পরিকল্পনা হলো এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের সার্বিক অবজেক্টিভ বাস্তবায়নের জন্য, পলিসি বাস্তবায়নের জন্য, রিসোর্স বাস্তবায়নের কাজে লাগানোর জন্য এবং ওই সব রিসোর্সের ডিসপোজিশনের জন্য একটি প্রক্রিয়া বা কৌশল, যে কৌশলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের অবজেক্টিভ বাস্তবায়নে সহায়তা করে থাকে। আর একটি সফল ব্যবসা প্রতিষ্ঠানের সবসময় তাদের কম্পিটিশন ফেস করে তাদের ব্যবসা পরিচালনা করা প্রয়োজন হয়। সেই প্রেক্ষিতে সবসময় কোম্পানির উচ্চপদস্থ ব্যবস্থাপকদের কৌশলগত পরিকল্পনা নিয়ে চলতে হয়, কারণ কৌশলগত পরিকল্পনা যত বেশি তীক্ষ্ণ হবে, যত বেশি সূক্ষ্ম হবে, যত বেশি বাস্তববাদী হবে, তত বেশি কোম্পানি সাফল্যের সাথে তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে সক্ষম হবে। একথাই বলেছেন অ্যাকর্ডিং টু ড্যানিয়েলি অ্যান্ড গিবসন, বলেছেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইনক্লুডস অল অফ দ্য অ্যাক্টিভিটিস হুইচ লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ এ সার্টেন অর্গানাইজেশনাল মিশন। অর্থাৎ অর্গানাইজেশনের বিশেষ মিশন বাস্তবায়নের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং সব ধরনের কার্যক্রমগুলোই অন্তর্ভুক্ত, যেটা একটা প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের মিশনের উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করে থাকে। অ্যাকর্ডিং টু কুঞ্জ বলেছেন স্ট্র্যাটেজিক মডেল শোজ হাউ টু প্রসেস ওয়ার্ক, ইট আইডেন্টিফাইস the critical elements of this process and indicates how they relate to each other. অর্থাৎ কুঞ্জ বলেছেন প্রক্রিয়া কিভাবে কাজ করে তার কৌশলগত মডেল নির্দেশ করে। এটা প্রক্রিয়ার সংকটপূর্ণ উপাদান শনাক্ত করে এবং সেগুলো কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত তা নির্দেশ করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম কৌশলগত পরিকল্পনা হলো এমন একটি পরিকল্পনা যেটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের সমস্ত প্রক্রিয়াকে সমন্বিতভাবে কাজে লাগাতে সহায়তা করে, যাতে করে প্রতিষ্ঠানটি তার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বাস্তবায়নে সফল হয়।
এ পর্যায়ে রয়েছে স্টেপস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কৌশলগত পরিকল্পনার পদক্ষেপগুলো কি কি। সর্বপ্রথমেই রয়েছে টু ডিফাইন মিশন অফ অর্গানাইজেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্রত সংজ্ঞায়িতকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, ব্রত হচ্ছে প্রতিষ্ঠানের একটি অদ্বিতীয় মৌলিক লক্ষ্য, যা ওই প্রতিষ্ঠানকে সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য দান করে। যেমন আমি যদি বলি স্কোয়ার কোম্পানি, তাদের কনজিউমার প্রোডাক্টের কথা বলি, কিংবা যদি মেডিসিনের কথা বলি স্কোয়ার কোম্পানি, দেখো বাংলাদেশে আরো অনেক মেডিসিন কোম্পানি রয়েছে, বেক্সিম ফার্মা রয়েছে, এসিআই কোম্পানি রয়েছে, ইনসেপ্টা রয়েছে, কিন্তু স্কোয়ার কোম্পানি একই সমজাতীয় মেডিসিনের ক্ষেত্রে কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশের জনগণের কাছে হৃদয়ে একটা বিশেষ স্থান দখল করে নিয়েছে। তাহলে প্রথমেই বলেছে যে তার প্রতিষ্ঠানের যে ব্রত, সেই ব্রতটাকে ঠিক করতে হবে যদি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বা পদক্ষেপ নিতে হয় কৌশলগত পরিকল্পনা। তাহলে প্রথমেই প্রতিষ্ঠানের মিশনটাকে চিহ্নিত করতে হবে এবং মিশনটাকে নিশ্চিত করতে হবে, এবং সেই মিশনকে সামনে রেখেই মূলত প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক প্ল্যানিং বাস্তবায়ন করতে হবে। তারপর 2 নম্বরে রয়েছে টু ডিটারমাইন গোল অ্যান্ড অবজেক্টিভস। আবারও বলছি, প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য এবং গোল কি। তাহলে আমি যদি আবার স্কোয়ার পণ্যের কথাই বলি, যে স্কোয়ার কোম্পানির মৌলিক উদ্দেশ্য হলো যে তারা বাংলাদেশে কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে এবং মেডিসিনের ক্ষেত্রে 1 নাম্বার পজিশনে থাকতে চায়, এবং সেটা শর্ট টার্মে না, দীর্ঘমেয়াদী। এবং যতদিনই বাংলাদেশ রয়েছে ততদিনই তারা 1 নাম্বার পজিশনে থাকতে চায়, এবং শুধু সেখানেই শেষ নয়, প্রয়োজনে আন্তর্জাতিক মহলেও তারা একটা মানে প্রেস্টিজিয়াস মেডিসিন কোম্পানি হিসেবে, কনজিউমার প্রোডাক্ট হিসেবে পরিচিতি লাভ করতে চায়। এই যদি হয় তাদের গোল বা অবজেক্টিভস, সেই অবজেক্টিভসটাকে প্রথমে চিহ্নিত করতে হবে, সেই অবজেক্টিভসকে মাথায় রেখে তাদের কৌশল নির্ধারণ করতে হবে, তাদের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে কিভাবে তারা আরো সমজাতীয় অনেক কোম্পানি রয়েছে, বেক্সিম ফার্মা রয়েছে, ওয়ার্ল্ডের অনেক নাম করা কোম্পানি রয়েছে, ফাইজার রয়েছে, মডার্না রয়েছে, জনসন এন্ড জনসন রয়েছে, এছাড়া আরো অনেক নাম অজানা প্রেস্টিজিয়াস মেডিসিন কোম্পানি রয়েছে। সেই কোম্পানির সাথে কম্পিটিশন করে কিভাবে বহির্বিশ্বের কাছে এবং বাংলাদেশে 1 নাম্বার একটি প্রতিষ্ঠান হিসেবে লং রানে বা দীর্ঘমেয়াদে টিকে থাকা যায়, সেই বিষয়টাকে বাস্তবায়ন করবে কৌশলগত পরিকল্পনার মধ্য দিয়ে। কারণ তাদের টার্গেটই হলো যে বাংলাদেশে 1 নাম্বার কোয়ালিটি ওরিয়েন্টেড প্রোডাক্ট মেডিসিন কোম্পানি হিসেবে তারা তাদেরকে ভবিষ্যতে দেখতে চায়। তাহলে প্রথমেই তাদের যে এই স্ট্র্যাটেজিক প্ল্যানিং বাস্তবায়নের পদক্ষেপ হিসেবেই তার গোল এবং অবজেক্টিভসকে ডিটারমাইন করতে হবে, অর্থাৎ চিহ্নিত করতে হবে। নাম্বার 3, টু অ্যানালাইসিস অফ দ্য এনভায়রনমেন্ট। আমি আবারও বলছি, বর্তমান যুগ হলো কম্পিটিশনের যুগ। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে একটি কোম্পানিকে তার কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবসায় পরিচালনা করতে হয় এবং ব্যবসায়িক মুনাফা অর্জন করতে হয় এবং ব্যবসাটিকে টিকিয়ে রাখতে হয়। হ্যাঁ, তো সেই বিষয়টা যখন মাথায় রাখতে হয় তখন অবশ্যই পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট গুলোকেও মাথায় রাখতে হয়। পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট গুলোকে মাথায় রাখতে হয়। যেমন আমি এখন যদি বলি, বর্তমান সময়ে যে কোভিড সিচুয়েশনটা যাচ্ছে, সেই সিচুয়েশনে সারা বিশ্ব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, বিশ্বের সবচেয়ে নামি দামি মেডিসিন কোম্পানিগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে একটা ভালো মানের টিকা উৎপাদন করে সারা বিশ্বের জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। সেটা চেষ্টা করার জন্য শুধু চেষ্টা করলেই হবে না, তাদের সারা বিশ্বের যে বৈশ্বিক এনভায়রনমেন্টটা রয়েছে, এক এক দেশের প্রাকৃতিক এনভায়রনমেন্ট এক এক রকম। কোনো দেশ মরুভূমিময়, কোনো দেশ প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ, আবার কোনো দেশ রয়েছে বরফাচ্ছিন্ন। এই সব দেশের মানুষের শারীরিক তাপমাত্রা, লাইফস্টাইল, জীবন জীবিকা এক না। সেই তাপমাত্রা, লাইফস্টাইল, জীবন জীবিকা এক করে রাখার জন্য তাদেরকে কি করতে হবে? তাদেরকে সেটা মাথায় রেখে এমন একটি টিকা উৎপাদন করতে হবে যে টিকার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি
সারা বিশ্বের জনগণের কাছে এই একটি কমন বৈশিষ্ট্যপূর্ণ টিকা দিতে পারে, যেন কোনো দেশের কোনো এনভায়রনমেন্টের মানুষের শরীরে এটি প্রয়োগ করলে কোনো রকম নেতিবাচক কোনো প্রভাব না পড়ে, বরং ইতিবাচক প্রভাব পড়ে এই কোভিড ভাইরাসটি যেন প্রোটেকশন দিতে পারে মানব দেহ। এটা মাথায় রেখে তাদেরকে টিকা উৎপাদন করতে হবে। তাহলে কোনো কৌশলগত পরিকল্পনা নির্ধারণের ক্ষেত্রে তাকে অবশ্যই পারিপার্শ্বিক এনভায়রনমেন্টটাকে বিবেচনায় রাখতে হবে। এরপরে রয়েছে টু আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই একটি স্ট্রেংথ এবং উইকনেস রয়েছে। সেই স্ট্রেংথ এবং উইকনেস মাথায় রেখেই মূলত আমাদের এগিয়ে যেতে হবে। এটা কোম্পানিকে সবসময় মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা কোম্পানির কিছু যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে বা কিছু দুর্বলতা রয়েছে। যেমন আমি যদি বলি গ্রামীণ ফোন কোম্পানির কথাটাই যদি বলি, গ্রামীণ ফোনের যেমন স্ট্রং নেটওয়ার্ক আছে, কিন্তু তারা উইকনেস রয়েছে যে প্রতিযোগী অনেক কোম্পানি রয়েছে, যেমন বাংলালিংক, টেলিটক, তারপরে এয়ারটেল। এরা আবার কম রেটে কথা বলার সুযোগ করে দিয়ে ব্যবসা জনগণের মন জয় করে নিতে পারে, এবং সেই সুযোগে তারা মানে তাদের সেলস বাড়িয়ে দিতে পারে। সেটা মাথায় রেখে গ্রামীণ ফোনের যেমন স্ট্রং নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটাকেই মাথায় রাখলে হবে না, তাদের উইকনেসটাকে মাথায় রেখে একটা ফ্লেক্সিবল কল রেট নির্ধারণ করতে হবে। এরপর রয়েছে টু আইডেন্টিফাই অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। একটি প্রতিষ্ঠানকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বাস্তবায়নের ক্ষেত্রে তার অপরচুনিটিস গুলো কি কি রয়েছে, মানে সুবিধাগুলো কি কি রয়েছে, এবং থ্রেটস মানে বা ইন্টারনাল এবং এক্সটার্নাল কি থ্রেট রয়েছে সেটা চিহ্নিত করতে হবে। অর্থাৎ যখনই কোনো একটি প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে যাবে, কোনো কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে যাবে, তখন তার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কি থ্রেট রয়েছে, বাহ্যিক কি থ্রেট রয়েছে, অভ্যন্তরীণ কি অপরচুনিটিস রয়েছে, বাহ্যিক কি অপরচুনিটিস গুলো রয়েছে, সেগুলো বিবেচনায় রেখেই কিন্তু এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এরপরে রয়েছে ফর্মুলেশন নাম্বার 6, ফর্মুলেশন অফ অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস। অর্থাৎ বিকল্প কৌশলগুলোকেও ফর্মুলেট করে নিতে হবে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন কোনো স্ট্র্যাটেজিক পরিকল্পনা বাস্তবায়ন করতে যাবে বা পদক্ষেপ গ্রহণ করবে, তখন তাকে বিকল্প কি কৌশলগুলো বাস্তব রাখা প্রয়োজন হতে পারে, বা বিকল্প কোন কোন পথে তাদের হাঁটতে হতে পারে, সেটাও মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এরপরে নাম্বার 7 রয়েছে ইভালুয়েশন অফ অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস। অর্থাৎ বিকল্প যে স্ট্র্যাটেজি গুলো রয়েছে সেটার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ এই স্তরের কৌশলগুলো প্রতিটি অন্যান্যগুলোর সাথে তুলনা করে একটাকে বেছে নিতে হবে, যে অনেকগুলো স্ট্র্যাটেজিস থাকবে, সেটার মধ্যে থেকে সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজিস কোনটা হবে কোম্পানির উদ্দেশ্য এবং গোল বাস্তবায়নের জন্য, সেই অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস গুলো মূল্যায়নের মধ্য দিয়ে বেছে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা আলোচনা করব মেরিটস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর সুবিধাগুলো কি কি। প্রথমে রয়েছে নাম্বার 1, ফর্মুলেশন অফ অপারেশনাল প্ল্যান, অর্থাৎ কার্য সমন্বয় পরিকল্পনা প্রণয়ন। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণের জন্য বা তা বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলো যদি নির্দিষ্ট করা হয়, বা কোনো কাজ কোন সময় কিভাবে শুরু করতে হবে তারও যদি দিক নির্দেশনা থাকে, তবে মধ্যম ও নিচের পর্যায়ে নির্বাহীদের কার্য সমন্বয় পরিকল্পনা গ্রহণ খুবই সহজ হয়। তাই কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মবিষয়ক পরিকল্পনা গ্রহণকে কার্যকর সহায়তা করে থাকে। 2 নম্বরে রয়েছে কোঅর্ডিনেশন অফ টোটাল ওয়ার্ক, অর্থাৎ সামগ্রিক কাজের সংহতি বা সমন্বয় প্রতিষ্ঠা। অবশ্যই স্ট্র্যাটেজিক প্ল্যানিং যখন বাস্তবায়ন করতে হবে, তখন একটা কোম্পানির টোটাল যে কার্য পরিকল্পনা রয়েছে সেই
প্রত্যেকটা কার্যকরী পরিকল্পনা, প্রত্যেকটি বিভাগ, প্রত্যেকটি উপবিভাগ, প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি উপডিপার্টমেন্টের সাথে সমন্বয় করেই কাজ করতে হবে, আদারওয়াইজ সাফল্য হবে না। যেমন আমি যদি বলি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাকে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের সাথে যেমন সমন্বয় রাখতে হবে, তার প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে যেমন সমন্বয় রাখতে হবে, তাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রাখতে হবে, তাকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রাখতে হবে, তাকে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রাখতে হবে। এই সবগুলো ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের পরেই সে সফলভাবে কোম্পানির কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে। রিমুভাল অফ ইনডিসিপ্লিন। নাম্বার 3 তে রয়েছে যে বিশৃঙ্খলা দূরীকরণ। বলাই হয় যে লাইফ ইজ ডিসিপ্লিন। জীবনের প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন থাকতে হবে, কারণ ইনডিসিপ্লিন হয়ে কাজ করলে সেই কাজে সাফল্য পাওয়া যায় না। ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানেরও ইন্টারনাল এবং এক্সটার্নাল ডিসিপ্লিন বজায় রাখতে হবে। একটা নির্দিষ্ট অফিস আওয়ার বজায় রাখতে হবে, কর্মীদের সঠিক সময়ে অফিসে আসতে হবে, সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে হবে। আদারওয়াইজ যদি ইনডিসিপ্লিন থাকে, কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা থাকে, অফিসিয়াল নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী লক্ষ্য বা অর্জনে সম্ভবপর হয় না। তাই এই জন্য যদি কোনো ধরনের ইনডিসিপ্লিন থেকে থাকে কোনো প্রতিষ্ঠানের মধ্যে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, সেই ইনডিসিপ্লিন গুলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে দূরীভূত করা সম্ভব। ইজি হ্যান্ডেল অফ কম্পিটিশন। নাম্বার 4, অর্থাৎ প্রতিযোগিতা মোকাবেলা। আমরা সবসময় জেনে থাকি যে বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ, আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো, সমজাতীয় প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং যে জায়গায় আমাদের কম্পিটিশনটা একটু বেশি, সেই জায়গার কম্পিটিশনগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়, সেইগুলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমাদেরকে হেল্প করে থাকে। ইভালুয়েশন অ্যান্ড কন্ট্রোল। নাম্বার 5 এ যে রয়েছে মূল্যায়ন ও নিয়ন্ত্রণের সহায়তা। আমাদের যে দৈনন্দিন কার্যক্রমগুলো রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, সেই কার্যক্রমগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, ঠিকভাবে হচ্ছে কিনা, সবাই সমানভাবে কাজে অংশগ্রহণ করছে কিনা, এই বিষয়গুলোকে বা কোথাও কোনো ইনডিসিপ্লিন আছে কিনা, সেটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে ইভালুয়েট করা সম্ভব। এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে যখনই ইভালুয়েট করে কোথাও কোনো সমস্যা চিহ্নিত হয়, কোথাও কোনো অতিরিক্ত খরচ হচ্ছে কিনা, আমাদের অপারেশনাল এক্সপেন্স গুলো বেড়ে যাচ্ছে কিনা, এই জাতীয় বিষয়গুলো যখন চিহ্নিত করা সম্ভব, পাশাপাশি সেটাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে সেটা কন্ট্রোল করাও সম্ভব। তো এই বিষয়টা খুব সহজ এবং সুন্দরভাবে কন্ট্রোল করতে সহায়তা করে থাকে স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এরপরে রয়েছে মিনিমাইজেশন অফ রিস্ক, অর্থাৎ ঝুঁকি হ্রাস। নাম্বার 6 এ আমরা বলেছি যে মিনিমাইজেশন অফ রিস্ক। ব্যবসা প্রতিষ্ঠান, আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়েই চলতে থাকে, কিন্তু সেই ঝুঁকিটা আমরা সবসময় চেষ্টা করব কতটা মিনিমাইজ করে চলা যায়। যেমন বর্তমান সময় হলো মৌসুমী আমের সিজন। এখন প্রাণ বেভারেজ কোম্পানির দায়িত্বই হবে তারা যত বেশি পাকা এবং রসালো আম গুদামজাত করে এবং সেটা প্রসেসিং এর মধ্য দিয়ে জুস, ম্যাঙ্গো জুস প্রডিউস করতে পারে। কিন্তু যখন চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের ম্যাঙ্গো ক্রয় করে তাদের গুদামে নিয়ে আসবে, তখন অবশ্যই পরিবহনের যে ঝুঁকিটা রয়েছে, দুর্ঘটনাজনিত ঝুঁকি রয়েছে, বা বেশি সময় ধরে যদি ম্যাঙ্গোটা প্যাকেটজাত থাকে তখন ম্যাঙ্গোটা পচে যেতে পারে। সেই যে ঝুঁকিটা রয়েছে, সেই ঝুঁকিটা কিভাবে কোন কৌশলে, এবং বর্তমানে কোভিড সিচুয়েশনটা রয়েছে যে যোগাযোগ ব্যবস্থা এখন বন্ধ, সেই সিচুয়েশনে কিভাবে তাদের পণ্য পরিবহন করা যেতে পারে, কখন কোন সময় পরিবহন করলে তাদের এই ঝুঁকিগুলো থাকবে না, সেইটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে সহায়তা করে থাকে। প্রপার ইউজেস অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহার। কোম্পানি সবসময় চাইবে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং ওয়েস্টেজ মিনিমাইজ করা, কস্ট মিনিমাইজ করা এবং অপটিমাম বেনিফিট করা। কোথাও যদি সম্পদের যাতে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, সেই দিকে অবশ্যই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। টু সলভ প্রবলেম, অর্থাৎ সমস্যার সমাধান।
একটি প্রতিষ্ঠানকে সব সময় কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। এই চলমান সমস্যাগুলো আছে, থাকবে, ছিল, কিন্তু সেই সমস্যাগুলো কতটা সুন্দরভাবে সলভ করা যায় এবং হ্যান্ডেল করা যায় সেই বিষয়গুলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মাধ্যমে সলভ করা সম্ভব। টু মেক প্রপার ডিসিশন, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ একটা কথায় আছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। হ্যাঁ, 10 ফুটেও কাজ হয় না। তো একটা স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠানকে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সব সময় প্রপার টাইমে প্রপার ডিসিশন দিতে হবে। রাইট টাইমে রাইট ডিসিশন না নিতে পারলে তখন কোনোভাবেই তারা অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েও তাদের লস রিকভার করতে নাও পারে। এই জন্য প্রপার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক প্ল্যানিং সহায়তা করে থাকে। এরপর আছে অ্যাটেনমেন্ট অফ অবজেক্টিভস, অর্থাৎ লক্ষ্য অর্জন। প্রতিষ্ঠানের সবসময় একটি সফল ব্যবসা প্রতিষ্ঠানের সবসময় উদ্দেশ্য থাকে কিভাবে আমার উদ্দেশ্য সর্বোচ্চভাবে বাস্তবায়ন করা সম্ভব। সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা সার্বিক পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে থাকে, যাতে করে যখন যেভাবে যে সিচুয়েশনই আসুক না কেন সর্বোচ্চ সব ধরনের সিচুয়েশন যাতে ট্যাকেল করে তারা তাদের লক্ষ্যে এবং লক্ষ্য এবং উদ্দেশ্যে বাস্তবায়ন করতে পারে সেদিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং সেই লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে থাকে। এরপরে রয়েছে প্রসেস অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, অর্থাৎ স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর প্রক্রিয়াগুলো কি কি। আমরা আগে বলে আসছি কিছু পদক্ষেপ আছে, যে পদক্ষেপগুলোই মূলত আসলে প্রক্রিয়া স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর। প্রথমে রয়েছে টু ডিফাইন মিশন অফ অর্গানাইজেশনের মিশন ডিফাইন করতে হবে, যে এই প্রতিষ্ঠানের ব্রত কি, তারা কি চায়, কোথায় যেতে চায়, কি তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আগে চিহ্নিত করতে হবে। তারপর টু এস্টাবলিশ, নাম্বার 2 রয়েছে টু এস্টাবলিশ অবজেক্টিভস, তাদের প্রতিষ্ঠানের অবজেক্টিভস এস্টাবলিশ করতে হবে। তারপর নাম্বার 3 তে রয়েছে টু আইডেন্টিফাই অপরচুনিটিস এন্ড থ্রেটস, তাকে অবশ্যই তার প্রতিষ্ঠানের কি সুযোগগুলো রয়েছে এবং কি থ্রেটস গুলো রয়েছে। যেমন যদি আবারও যদি বলি, বর্তমান সময়ে যদি স্কয়ার কোম্পানির কথাই বলি, তাদের যেমন অপরচুনিটি রয়েছে যে তারা একটা সুন্দর গুডউইল রয়েছে তাদের মার্কেটে এবং তারা কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই করছে বা কোয়ালিটি মেডিসিন মার্কেটে সাপ্লাই দিচ্ছে। এট দ্য সেম ওয়ে তাদের আবার থ্রেড রয়েছে বেক্সিমকো ফার্মার মতো প্রেস্টিজিয়াস মেডিসিন কোম্পানি রয়েছে, তারাও যে কোনো সময় তাদেরকে মার্কেট থেকে স্যাক করে দিতে পারে। সো সেটা মাথায় রেখেই স্কয়ার কোম্পানিকে সবসময় চলতে হয়। টু অ্যানালাইসিস দ্য অর্গানাইজেশনাল রিসোর্সেস, এরপরে 4 নম্বরে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর ক্ষেত্রে যে বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যে প্রতিষ্ঠানের কি কি রিসোর্স রয়েছে, তাদের কি স্ট্রং ম্যান পাওয়ার রয়েছে, তাদের কি অনেক অ্যাসেট রয়েছে, অনেক ল্যান্ড প্রপার্টি রয়েছে, যাতে করে যে বা অনেক কারেন্ট অ্যাসেট রয়েছে, অনেক ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে, অনেক ফিক্সড অ্যাসেট রয়েছে, সেই রিসোর্স গুলোকে অ্যানালাইসিস করতে হবে, যাতে যখন যেখানে যে কোনো সিচুয়েশনে যেন তারা তাদের রিসোর্সকে ব্যবহার করে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে যেতে পারে। টু আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, তাকে চিহ্নিত করতে হবে তার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, যেটা আবারও বলছি যে অপরচুনিটি এবং থ্রেটস এর মতো তার শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। যেমন স্কয়ার কোম্পানি যদি শক্তি হয়ে থাকে তার মার্কেট গুডউইল, তার কোয়ালিটি প্রোডাক্ট, হিউম্যান রিসোর্স, তার উইকনেস রয়েছে স্ট্রং কম্পিটিটরস, এসিআই কোম্পানি, ইনসেপ্টা, এসকেএফ এবং আরো অনেক উদীয়মান কোম্পানি রয়েছে যারা যে কোনো সময় তাদেরকে বায়োটেক, বায়োফার্মা এরকম উদীয়মান কিছু মেডিসিন কোম্পানি রয়েছে, তারা আরো বেটার কোয়ালিটির মেডিসিন বাজারে সাপ্লাই দিয়ে তাদেরকে বাজার থেকে স্যাক করে দিতে পারে। তো সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 6 রয়েছে টু ফর্মুলেট স্ট্র্যাটেজিক প্ল্যানিং,
অবশ্যই কৌশলগত প্ল্যানিংটাকে ফর্মুলেট করতে হবে, কারণ কোথায় কিভাবে কৌশল প্রয়োগ করতে হবে, কোন কোন সিচুয়েশনের কৌশলগত পরিকল্পনা প্রয়োগ করতে হবে, সেই বিষয়গুলোকে আলাদা আলাদা সেগমেন্টে ফর্মুলেট করে রাখতে হবে। তারপরে ফাইনালি টু ইভালুয়েট দ্য রেজাল্টস। আমরা যে কৌশলগত প্ল্যানিংটা নিলাম, আমরা যে আমাদের অপরচুনিটি গুলো দেখলাম, আমাদের থ্রেটস গুলো দেখলাম, আমাদের স্ট্রেংথ দেখলাম, আমাদের উইকনেস দেখলাম, আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটাকেও ফর্মুলেট করে রাখলাম, কিন্তু সবকিছু করার পরে ফাইনাল রেজাল্টটা কি, সেই রেজাল্টটাও আমাদেরকে দেখতে হবে এবং সেটা মূল্যায়ন করতে হবে যে আমরা কি সঠিক পথে এগোচ্ছি, না আমরা ভুল পথে এগোচ্ছি, নাকি আমরা শর্ট টার্মে লাভবান হচ্ছি, নাকি আমাদের লং টার্মে আরো বেশি লাভবান হওয়া প্রয়োজন, বা আমাদের নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সঠিকভাবে বা যথাযথভাবে অর্জন হচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে আমার রেজাল্ট মূল্যায়ন করে আমার ফাইনাল সিদ্ধান্তে আসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা রাখি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো বিষয়ে তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় বা অসুবিধার সম্মুখীন হও, তোমরা অবশ্যই আমার সাথে কোঅপারেট করতে পারো, এবং আমি আমার ক্ষুদ্র চিন্তার জায়গাটা থেকেও আমি চেষ্টা করব তোমাদের যথাযথ ভাবে বুঝিয়ে দেওয়ার। আশা রাখি তোমরা ভালো আছো, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং মাস্ক পরিধান করবে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবে, কারণ বর্তমান সময়ে আমরা খুবই একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি এবং দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে একমাত্র সতর্কতা এবং মহান রাব্বুল আলামিনের কৃপাই একমাত্র আমাদেরকে ভালো রাখতে পারে, নিরাপদে রাখতে পারে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের সেশন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।